সবাই আছে। তৃপ্তি এগিয়ে আসে, পেছন দিয়ে ইলমাও আসে। তৃপ্তি এসে আদনানকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া? ভদ্রলোক তৃপ্তির দিকে তাকায়, শুধু দুটা চোখ নজরে আসে। পাশে ইলমাকেও একবার পরখ করে। দুজনের বেশভূষা একই প্রায়, ননদ ভাবি হতে পারে। যেহেতু তৃপ্তি আদনানকে ভাইয়া ডেকেছে, তাহলে পাশের মেয়েটা নিশ্চয়ই বউ হবে। এক মুহূর্তের জন্য আদনানের বলা বউ ছাড়া সবই আছে, বলা কথাটা মাথা থেকে উড়ে গেছে। ভদ্রলোক তেজি স্বরে ইলমাকে উদ্দেশ্য করে বলেন, এই মেয়ে কেমন বর নিয়ে ঘর সংসার করছ? তোমার বর আমার মেয়েকে ইপ্রিজিং করার সাথে আমাকেও ইপ্রিজিং করতেছে। তৃপ্তি ইলমা দুজনেই অবাক হয়। তৃপ্তি হতভম্ব হয়ে যায়, আদনান নিজেও বেকুব হয়ে যায়। ইলমা জবাব না পেয়ে ভদ্রলোক চটে বসেন, আঙুল দিয়ে ইলমাকে ইশারা করে বলেন, তোমাকেই বলছি, এরকম বেয়াদবের সাথে এখনো টিকে আছো কিভাবে? আরে আপনি ভুল বুঝছেন, সে আমার কিছু হয় না। আদনান ভদ্রলোককে উদ্দেশ্য করে বলে, টাকা হওয়ার সাথে বুদ্ধিটাও খসে পড়ে গেছে আপনার। আপনার মেয়েকে বিয়ে দিবেন? বিয়ে করব। এখনো বিয়ে শাদী করিনি আমি। ওরা দুজনে, একজন আমার বোন, আরেকজন আরেক বেডার বউ। তখন ভদ্রলোকের মেয়ে আদনানকে উদ্দেশ্য করে বলে, কাজী অফিস আসুন, আপনাকে আমার পছন্দ হয়েছে। সাথে সাথে ভদ্রলোক ধমক দেন মেয়েকে। ধমক খেয়ে মেয়েটা চুপসে যায়। চোয়াল শক্ত করে আদনানকে থ্রেট দেন, তোমার নামে ইপ্রিজিং এর মামলা দেব আমি। আদনান ক্রুরো হেসে বলে, কোন থানায় দেবেন? পাশের টায়। ওটা আমার শ্বশুর বাড়ি। মজা করছো বেয়াদব ছেলে? না, এরকম 2-4টে থানা শাহরিয়ার আদনান শেখের শ্বশুর বাড়ি। বাই দ্য ওয়ে, আমার বাবা এখানকার চেয়ারম্যান, সো ভেবে চিন্তে থ্রেট দিবেন। আদনানের কথা শুনে আর এক মুহূর্ত দাঁড়ায়নি ভদ্রলোক, নিজের মেয়েকে নিয়ে চলে যান। আদনানের স্ত্রী মার্কা ব্যবহারে লজ্জা পায় ইলমা, সেই সাথে বিরক্তি এবং বৃতৃষ্ণা তো জমেছে। এই আদনানটা এমন কেন, যেখানে যাবে ঝামেলা একটা পাকাবে, মেয়ে মানুষ নিয়ে কথা না বললেই নাই। ইলমা মনে মনে আদনানকে বকা দেয়, তার জীবনে এরকম লো পার্সোনালিটির প্লে বয় সে দেখেনি। যদি প্লে বয় হিসেবে কোনো অ্যাওয়ার্ড থাকে, সেটা আদনান পাবে, এটা তারই প্রাপ্য। ট্রেন আসতে দুজনকে নিয়ে ভেতরে যায় আদনান। সিট প্রায় বুকিং। ব্যাপারটা দেখে মেজাজ হারায় আদনান। টাকা দিয়ে টিকিট কেটে লাভটা হলো কি? অনেক খোঁজাখুঁজি করে তৃপ্তি এবং এলমার জন্য দুটো সিট পায় আদনান। পাশে আরেকটা মেয়ে বসা। তৃপ্তি মেয়েটার পাশে বসে, তৃপ্তির পাশে এবং সাইডে বসে এলমা। এলমার পাশে আদনান দাঁড়িয়ে রয়, কারণ ট্রেন মানুষ আসা যাওয়ার মাঝে থাকে, কেউ যদি ব্যাড টাচ করে। সেজন্য ইলমার পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রলে ব্যস্ত হয়ে পড়ে সে। তবে মাঝে মধ্যে আর চোখে দুজনকেই দেখছে সে। 10 মিনিটের মাঝে স্টেশনে আসে ট্রেন। তারা তিনজন ট্রেন থেকে নামে। ইলমা তৃপ্তি হাত ধরে হাঁটছে, পেছন আদনান আসছে। মেলার গেট দিয়ে প্রবেশ করতে ইলমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে। আদনান দুজনকে নিয়ে সামনে এগোয়। তৃপ্তি এবং ইলমা দুজনেই চুড়ি এবং ঝুমকার দোকানে দাঁড়ায়। আদনান আশেপাশে চোখ বোলায়। সবই এখানে মেয়ে মানুষের জিনিসপত্র, যেগুলো সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। তবে ঝুমকা চুড়ি কমন জিনিস। ইলমা তৃপ্তি দুজনেই দেখে দেখে চুড়ি ঝুমকা নিচ্ছে। ঈশিত এবং ফাইজার জন্য নিয়েছে। আদনান পাশে দাঁড়িয়ে দেখছে তাদের কাণ্ড। দুজনেই চুড়ি নেওয়া হাতে সামনে এগোয়। আদনান তখনও চুড়ির দোকানে দাঁড়িয়ে একজোড়া চুড়িতেই হাত রাখে। ইলমা তৃপ্তি মেলা ঘুরছে, পেছনে আদনানও আসছে। হুট করে ইলমা একটা শাড়ির দোকানে যায়, যেখানে বিভিন্ন রকমের শাড়ি দেখা যাচ্ছে। ইলমা একটা লাল শাড়ি হাতে নেয়। সমস্যা হলো শাড়িটা তার পছন্দ হলেও নিচ্ছে না। সে কি বউ নাকি যে লাল শাড়ি পরবে? শাড়িটা নতুন বউদের জন্য পারফেক্ট। ইলমা শাড়িটা হাতে নিয়েও রেখে দেয়। তৃপ্তি ইলমাকে বলে, রেখে দিলে কেন? নতুন বউদের শাড়ি নিয়ে আমি কি করব? ইলমার কথায় আদনান সেই শাড়িটার দিকে তাকায়। তখন তৃপ্তি বলে, অন্যটা দেখ। না, শাড়ি কিনলে বকা খাবো। তৃপ্তি নিজেও মিয়ে যায়। শাড়ি কেনা ফাইজা তেমন একটা পছন্দ করে না। শাড়ির দোকান থেকে সরে ফুচকা খাওয়ার জন্য একটা দোকানে যায় দুজন। আদনান ফুচকা দোকান থেকেই নাক ছিটায়। তৃপ্তি বিরক্ত হয়ে বলে, সমস্যা কি? এসব খেতে হবে না, বাইরে গেলে রেস্টুরেন্টে খাওয়াবো তোদের। না, তুমি না খেলে নাই, আমরা খাবো। ওয়াক, এগুলো কিভাবে বানায় জানিস? এই সরো। তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। দুজনকে দোকানে বসিয়ে বলে, তোরা থাক, 2 মিনিটে আসছি। কোথায় যাচ্ছ?
তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়ে বলে, সেটা তো না জানলেও হবে। ইলমা একটা টুর শব্দ করেনি। আদনান কথা শেষ করে কোথায় যেন হারিয়ে গেল। দুজনে ফুচকা খাওয়া শেষ করে আদনানের আগমন হয়। আরও কিছুক্ষণ ঘুরে ঘুরে করে মেলায় প্রাঙ্গণ ছাড়ে 3 জন। আদনান বলছে গাড়ি দিয়ে যাবে, ইলমা ট্রেন দিয়ে ফিরবে বলে জানিয়েছে। এই নিয়ে দুদণ্ড তর্ক হলেও ইলমার কথাই মেনে নিয়েছে আদনান। সন্ধ্যা ট্রেন ধরে স্টেশনে আসে তারা। রিক্সা নিয়ে সোজা বাড়িতে চলে আসে। আদনান বাড়িতে এসে দেরি করেনি, সোজা বাইক নিয়ে বেরিয়ে যায়। কল দিয়ে সেজানকে আসতে বলেছে মোড়ে। রাত 11টায় জেবিন আদনানকে মেসেজ দিয়েছে, মূলত ক্লাবে আসার জন্য। আদনানও না করেনি, মেসেজ দেখে ক্লাবে চলে গেছে। তবে আজকে আর জেবিনের সাথে নাচানাচি করেনি, বরং এক কোণে বসে বোতল শেষ করেছে। আদনানের পরিবর্তে জেবিন বিরক্ত হয়। এসে হাত ধরতেই আদনান হাত ছুঁড়ে ফেলে দেয়। জেবিন জবাব দেয়, কি হলো, ডান্স তো করবে না? দূরে সর আমার থেকে, এখানে লাঙের অভাব পড়বে না, যা তাদের সাথে ডান্স কর। আদনানের কথায় জেবিন রেগে আগুন। কলার চেপে ধরে বলে, তোমাদের ছেলেদের সমস্যা এখানে, পাশের রুমে চলো। আদনান নিজের কলার থেকে জেবিনের হাত ছড়ায়, উঠে দাঁড়ায়। জেবিন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে আদনানের দিকে। আদনান কাঁপা কাঁপা আঙুল নাড়িয়ে বলে, ছবি না আমাকে। কেন, তোমার বউ আছে নাকি? কথাটা বলে আদনানের দিকে এগোয় জেবিন। আদনান বিরক্ত হয়, বুকের বাঁ পাশে হাত রেখে বলে, এখানে কেউ আছে, খুবই পবিত্র কেউ। তোর সম্মানকে নিয়ে পর নারীর ছোঁয়া, তাহলে তোর হৃদয় পবিত্র কি করে থাকবে? হৃদয়টা এখনো একান্ত আমার আছে এবং সেটা পবিত্র। আমার সর্বাঙ্গে পরনারীর ছোঁয়া নেই, আমি এখনো ভার্জিন। আজকে বেশি নেশা ধরেছে নাকি? চুপ। কথাটা বলে আদনান ক্লাব থেকে বেরিয়ে যায়। জেবিন তার যাওয়ার পানেই চেয়ে আছে। বিরক্তির নাক মুখ কুঁচকে নেয়। আদনান গেছে তো কি হয়েছে, ক্ষত আদনান বসে আছে ভেবে বাঁকা হাসে জেবিন। এখনো জয়ের মেসেজের রিপ্লাই করেনি সে, ভাবছে করবে। ড্রিঙ্কসের গ্লাস হাতে সেটা ঢকঢক করে গিলে নেয় জেবিন। ডান্স ফ্লোরে ডান্স করে অচেনা কারোর সাথে। সকালবেলা জিম থেকে ফেরার পথে একটা ছোট ছেলের সাথে দেখা হয় আদনানের, যার হাত ভর্তি তাজা ফুল। তাকে দেখা মাত্রই বাইক থামায় আদনান, কাছে ডেকে নাম জিজ্ঞেস করে। ছেলেটা জানায় তার নাম সায়ান। আদনান সায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, স্কুলে যাও না কেন? সায়ান মৃদু হেসে জবাব দেয়, বাবা ছাইরা গাইছে গা, পরিচয় দেয় না। আম্মা আর আমি থাহি, আম্মুর অসুখ, এর লাইগা ফুল বেচতে বেড়াইছি। আদনান একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। সায়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়ের? জ্বর ওইছে। ওষুধ নিয়েছো? আইজকা ফুল বিক্রি কইরা নিমুনে। আদনান ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, কত করে ফুলগুলো? বেলির মালা 10 টাকা কইরা। সকালে নাস্তা করেছো? না, ফুল কিনে আনছি। আদনান সায়ানকে বাইকের পেছনে উঠতে বলে। সায়ান নাকচ করে দেয়, সে যাবে না কোথাও। আদনান আশ্বাস দিতেই সায়ান উঠে বসে। নাস্তা করার জন্য পাশের একটা রেস্টুরেন্টে প্রবেশ করে দুজন। আদনান সকালে বেরিয়েছে, এখনও নাস্তা করা হয়নি। সেজন্য সায়ানকে নিয়ে সকালের নাস্তা সারে, সাথে নাস্তা পার্সেল করে দেয় সায়ানের মায়ের জন্য। ওষুধের দোকান থেকে ওষুধ নেয় সায়ানের অসুস্থ মায়ের জন্য। সেই সাথে কিছু টাকা সায়ানের হাতে ধরিয়ে দেয় আদনান। বিনিময়ে ফুল উপহার দেয় সায়ান। আদনান গোলাপ হাতে নিলে সায়ান বেলির মালা এগিয়ে দিয়ে বলে, ভাবিকে দিয়েন, খুশি হইব। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? ওমা, বিয়ে করেন নাই? না। সায়ান আদনানের বাইকটার দিকে তাকায়। কি সুন্দর লাগছে বাইকটা। আদনান সায়ানের দৃষ্টি পরখ করে। সায়ান বলে, একদিন আমিও টাকা কামামু, আপনার মতো বাইক কিনমু। ইনশাল্লাহ। আদনান কথাটা বলে কিছুটা থামে। তার কথায় সায়ান জবাব দেয়, দোয়া করবেন ভাই। আচ্ছা। আদনান ফুল হাতে বাইক স্টার্ট দেয়। একটা বউ থাকলে তো ফুলগুলো দিতে পারতো ভেবে মুচকি হেসে বাসায় ফিরে সে। তৃপ্তি এলমা দুইজনে কলেজ গিয়েছে, সেজন্য বাসা ফাঁকা। আদনান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়, বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নেয়। সবার আগে জেবিনকে আনফ্রেন্ড, সাথে ব্লক মারে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছু থেকে।
শুয়ে শুয়ে ফ্রেন্ড লিস্ট থেকে মেয়েদের আনফ্রেন্ড করতে থাকে। কিছুক্ষণ আনফ্রেন্ড করে বিরক্ত হয় আদনান। এতে মেয়ে মানুষ কেন যে লিস্টে নিয়েছিল সে, এত মেয়ে মানুষ কেন যে লিস্টে নিয়েছিল সে, নিজের প্রতি নিজেরই রাগ লাগছে। ফাইজা ফরিদা পারভিনের সাথে ইলমা বিষয়ে আলোচনা করছে। মূলত ইলমার বিয়ে শাদির কথা তোলে ফাইজা। ফরিদা পারভিন বিরক্ত হয়ে বলেন, আগে তৃপ্তির বিয়া দিমু, এরপর জেরার বিয়া। আমার নাতিন বয়স হয়েছে নাকি বিয়ার? 18 হয়ে গেছে, আর কত বয়স চান আপনি? তুমি কোনো কথা কইবে না জেরার বিষয়ে। কয়দিন তাতে পরিচ করছিল যে বিয়ের জন্য লাফাইতেছো, আমার নাতিনটারে মারো নাই, কম মারছো, কম খার ব্যবহার করছো, এখন কম ঝামেলা করো নাকি ইনানের লগে? ফাইজা অপমান বোধ করে। মুহূর্তে মনের ভিতর একরাশ হিংস্রতা জন্ম নেয়। এই মুহূর্তে ইলমাকে পেলে কি যে করতেন তিনি। ফরিদা পারভিনের উপর কিছুটা চটে বলেন, যখন মান সম্মান টানাটানি পড়বে তখন বুঝবেন আমার কথার মানে। ফাইজা উঁচু গলায় কথা বলায় ফরিদা পারভিন কাঠ কাঠ গলায় জবাব দেন, জেরার বিষয়ে নাক গলাইবা না। তাদের চিৎকার শুনে আদনান রুম থেকে বেরিয়ে আসে। ফাইজাকে দেখে মেজাজ চড়ে যায়। বিরক্তি নিয়ে ফরিদা পারভিনকে বলে, দাদিন কি হয়েছে, চিৎকার করছো কেন? দেখ না তুই ফায়দা কইতেছে জেরার বিয়ের কথা। আমার নাতনি নাকি মান সম্মান রাইখা খোয়াইবে, সেরা কি এমন তুই বল। তখন ফাইজা জবাব দেয়, ইলমা কি দুধের দোয়া তুলসী পাতা নাকি? কম গুণ গান গাইবেন? এখনকার মেয়ে মানুষ সুবিধার হয় না। আপনার সমস্যাটা কি? গলা উঁচু করে বলে আদনান। ফাইজা জবাব দেয়, আমি শেখ পরিবারের সম্মানের কথা ভাবছি। রাখেন আপনার সম্মান। মেরিচার ব্যাপারে 10 হাত দূরে থাকবেন। ওর বিয়ে কখন দিবে না দিবে বাবা চাচ্চু ভাববে। তার চেয়ে চেষ্টা করেন মনের হিংসা কমিয়ে ব্যবহারটা ভালো করতে পারেন কিনা। আদনান বেয়াদ্দবের মতো আচরণ করছো কেন? এই শোনেন, মেলিচাকে নিয়ে উল্টাপাল্টা বললে আমি আপনাকে নমস্কার করতে পারবো না। আমাকে খ্যাপাবেন না, পরে পস্তাতে হবে। চরম বেয়াদ্দব তুমি। মেলিচার জন্য এত দরদ প্রকাশ করছো যে সুবিধার লাগছে না। ইনান আসুক আজকে। উল্টোপাল্টা কিছু বললে আগুন জ্বলবে আপনার সংসারে, সাথে এই বাড়িতে। মাইন্ড ইট। চিৎকার করে কথাটা বলে আদনান। ফাইজা চুপসে যায়। ফরিদা পারভিন আদনানকে বলেন, রুমে যাও, নাতির কথা বাইরাইও না। আদনান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ফাইজার দিকে। ফাইজা এসে তাকে ডেকে আনে। আদনানকে নিয়ে অভিযোগ করে, বেয়াদব হয়েছে, বড়দের সম্মান দিতে জানে না, কিভাবে কথা বলতে হয় শিখেনি। ফরিদা পারভিন পুরো ঘটনায় বলেন। তাতে ঈশিতা আদনানকে বকাচকা করেন। ফাইজাকে তেমন কিছুই বলেননি তিনি। আদনান রুমে এসে ইলমার আসল মাকে বকতে থাকে। প্রেমের জোয়ার এত বেশি ছিল যে চলেই যেতে হয়েছে। কি পাষাণ হৃদয় ছিলেন তিনি। ইলমার কথা কি সত্যি মনে পড়ে না? বিকেলে ইলমা বাসায় আসলে সব নীরব নিস্তব্ধ পায়। নিজের রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। অগোছালো রুমটা দেখে নাক মুখ কুঁচকে নেয়। কাঁধের ব্যাগ ফেলে চেঞ্জ করে সাবান নেয়। এরই মাঝে ফরিদা পারভিন ডাকতে থাকেন খাবার খাওয়ার জন্য। ইলমা বেশি দেরি করে না, খিদে লাগায়, তাড়াতাড়ি খেতে বসে। ফরিদা পারভিন সামনে চেয়ারে বসে ইলমার খাওয়া দেখছেন। বেশি করে খাওয়ার জন্য বকাঝকাও করছেন। এত কম করে কেউ খায় নাকি? ফরিদা পারভিনের বকা শুনে ফাইজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বেশি খেতে পারেনি, সেজন্য এঁটো ভাতে পানি ঢালে। তখন ফাইজা সুযোগ বুঝে খোঁচা মেরে বলেন, আরো কত অন্ন ধ্বংস করতে হবে? একবারে গাড়ের উপরে বসে অন্ন ধ্বংস করছে। নিজে রান্না করলে আর টাকা ইনকাম করলে বসতো ভাতের দাম। ফাইজার কথায় ফরিদা পারভিন জবাব দেন, ইনা না শুন, আজকে তোমার সাহস বেশি বাড়ছে ফায়দা, জেরারে নিয়ে এত সমস্যা তোমার। ইলমা ফরিদা পারভিনকে থামিয়ে বলেন, কিছু বলতে হবে না দাদি, ঝামেলা দেখতে ভালো লাগে না। ফাইজা সেসব কানে তোলেনি, সোজা নিজের রুমে চলে গেছে। ইলমা বেশিক্ষণ দাঁড়ায়নি, নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কথার আঘাত মারাত্মক হয়, যা তীরের আঘাতের থেকেও বেশি ক্ষত সৃষ্টি করে। তীরের আঘাতের ক্ষত একটা সময় শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতের ক্ষত জনম ভর অক্ষত থাকে। মুহূর্তে ইলমার সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। ক্লান্ত দেহ, অবসন্ন মন, বিষাক্ত কথার আঘাত, সব মিলে নিজেকে অস্বাভাবিক লাগছে। চোখ বেয়ে অশ্রু ঝরছে আপন গতিতে। ইলমা ফ্লোরে ধপ করে বসে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি যতবার মুছছে ততবারই তা অবাধ্য হয়ে নতুন করে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে।
বারবার নিজের ভাগ্যকে নিয়ে অভিযোগ আসে। এই যে এত সুন্দর দেখতে মানুষগুলো, তার পরিবার, অথচ কারোর মনেই দুদণ্ড শান্তি নেই। সব বিষে একটা না একটা কোলাহল অশান্তি রয়েছে। ইলমা বুঝতে পারছে না ভাগ্যকে দোষ দিবে নাকি সময়কে। মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখেছে সে, মানসিকভাবে ধাক্কা খেয়েছে, যেটা শোক এখনো মনের মাঝে রয়ে গেছে। বাবার নতুন বিয়ে, সৎ মায়ের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার মস্তিষ্কে গেঁথে গেছে। কত না খেয়ে স্কুল যেতে হয়েছে, কলেজেও তার ব্যতিক্রম হয় না। তাকে নিয়ে বাবা এবং মায়ের মাঝে ঝামেলা, দূরত্ব, মান অভিমান দেখেছে। এইটুকু জীবনে অনেক কিছু স্বাদ পেয়েছে সে। শুধু দাদি আর বাবার সাপোর্টে এখনো হাসি মুখে রয়েছে সে। তবুও নিশির আগমন হলে চারপাশ যখন তমসায় ডুবে যায়, তখন চোখ এবং মন দুটোই নীরব আর্তনাদের প্রতিযোগিতায় নামে। অনেকক্ষণ নীরব অশ্রু বিসর্জন দেওয়ার ফলে ইলমার মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়। ইলমা ওঠে, চোখে মুখে পানি ছিটিয়ে নেয়, ব্যালকনিতে গিয়ে ঠান্ডা বাতাসের আশা করে, কিন্তু তার বদলে সিগারেটের বাজে গন্ধ নাকে ঠেকে। ইলমার বুঝতে বাকি নেই গন্ধটা কোথা থেকে এসেছে। পাশে ফিরতে আদনানকে দেখে। তাদের বেলকনি পাশাপাশি হয়ে গন্ধটা সহজে চলে এসেছে। ইলমাকে তাকাতে দেখে আদনান সিগারেটটা আড়াল করে। ইলমা এক নজর আদনানের দিকে তাকিয়ে রুমে চলে আসে। আদনান পুনরায় সিগারেটটা ঠোঁটে চেপে ধরে তার ধোঁয়া নেয়। পুনরায় সেগুলো শূন্য ছেড়ে দেয়, দীর্ঘশ্বাস ফেলে। বুকের বাঁ পাশে হাত রাখতে সেখানে চিনচিন ব্যথা অনুভব করে। সন্ধ্যায় ইনান শেখ বাসায় আসতেই ফাইজা বিচার দেওয়া শুরু করে। ফাইজা এরকম কথাবার্তা ইনান শেখ বিরক্ত হন। রাগান্বিত কণ্ঠে বলেন, শান্তি দাও প্লিজ, এখন এসব শোনার ইচ্ছে নেই আমার। এখন ইলমা বিচার দিলে ঠিকই শুনতে পাল্টেছ মেয়ে একটা। 2 দিন পর মুখে চুনকালি দিয়ে দিবে, তখন বুঝবে। সমস্যা কি তোমার? ফালতুর মতো কথাবার্তা বলছো কেন? সমস্যা আছে আমার। তোমার বাইপ ইলমার হয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে, বেয়াদ্দপ একটা। আমাকে থ্রেট দেয় আমি ওর বড় নাকি ছোট। গিয়ে দেখো তোমার মেয়ের সাথে প্রেম করছে। মুখ সামলে কথা বলো ফাইজা। ইলমা বা আদনান, তাদেরকে দেখেই বোঝা যায় এইরকম কোনো আকাঙ্ক্ষা ওদের মনে নেই। তুমি অযথা মানুষকে হ্যারেস করা বন্ধ করো। তুমিও আমাকে দাম দেও না। আমি দেখে সতীনের মেয়ে নিয়ে তোমার বাত খাচ্ছি, অন্য কেউ হলে কবেই চলে যেত। জেনে শুনে বিয়ে করছো আমায়, তাহলে এসব কথা আসছে কেন? তোমাদের ব্যবহারে তোমার মেয়েকে সবার সামনে জিজ্ঞেস করো আদনানের সাথে ওর কিছু আছে কিনা। না হলে আদনান আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, আজকে কেন বলল? আমি আমার মেয়েকে এসব জিজ্ঞেস করতে পারবো না। তোমার বেশি সমস্যা থাকলে নিজে জিজ্ঞেস করে নাও। আমার মেয়ে আমার কাছে স্বচ্ছ কাছের মতো। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার প্রতি তোমার এত টান কেন? আমার ছেলে বা আমার প্রতিও এত টান নেই তোমার। ইলমা আমার মেয়ে, তুমি ধারণাও করতে পারবে না তাকে আমি কতটা ভালোবাসি। শুধু ইলমা না, আমি আমার ছেলেকেও আমি ভালোবাসি। যদি একই ব্যবহার তুমি ইজাজের সাথে করতে, তাহলে আমিও সেম কাজটাই করতাম। এখানে তফাৎ তোমার ব্যবহারে। ফাইজা ইনান শেখের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেন। দরজা খুলে বাইরে বেরোন। ইনান শেখ পেছন দিয়ে আসেন। ফাইজা ইলমাকে চিৎকার করে ডাকে, যা। ইলমা কানে পৌঁছা মাত্র ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখকে দেখে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই তো তার শক্তি, তার সাহস। তার বাবা চলে এসেছে, এবার ফাইজার একটা ব্যবস্থা করা যাবে। ইলমা তখন চুপ ছিল, কারণ সে একটা কথা বলে ফাইজা সেটা আরো 10 লাইন বানিয়ে ইনান শেখের কানে উঠাতো। সেজন্য যা বলার বাবার সামনে বলবে, যাতে তার বাবার মনে তাকে নিয়ে বিন্দুমাত্র বিদ্বেষ, সন্দেহ, এমনকি প্রশ্ন তৈরি না হয়। সবাই লিভিং রুমে উপস্থিত। আদনান নিজেও এসেছে, বিরক্ত হয়। এসে বাজখায় কণ্ঠে বলে, বাসায় কি শান্তিতে থাকতে পারবো না? আদনানের কথায় ফাইজা চেঁচিয়ে বলে, তার আগে বলো ইলমার সাথে তোমার কি? বাস আদনানের মাথা গরম হয়ে যায়। ইলমার দিকে একবার তাকায়, বাকিদের দিকেও তাকায়। ইলমার চুপ থাকাটা আদনানের আজকাল বিরক্ত লাগছে। মুখে মুখে জবাব দিলেই তো এই মহিলা এত সাহস পায় না। ইনান শেখ ফাইজার উপর রেগে বলেন, চুপ করবে তুমি? না, ইলমার জন্য আদনান আমায় কথা শুনিয়েছে। তখন ইলমা মুখ খোলে, জবাব দেয়, আমি কারোর বাবার টাকায় না, নিজের বাবার টাকায় খাই, চলি, পড়ালেখা করি।
তাহলে মানুষ আমায় অন্য ধ্বংসের খোঁটা কেন দিবে? আমাকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগবে কেন? যার সাথে আমার ভালো করে দুদণ্ড কথা হয় না, সে কোন সাহসে আমার নিয়ে বাজে কথা বলবে? যে আমার সাথে আদনান ভাইয়ের কিছু আছে, যে কোনোদিন মায়ের দায়িত্ব পালন করেনি, সে কোন অধিকারে নিয়ে আমাকে তাড়ানোর কথা বলে? সবাই চুপ। ইনান শেখ ফাইজার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। ফাইজা কিছু বলতে গেলে সজোরে চর বসে যায় ফাইজার গালে। ইনান শেখ আঙুল তুলে বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।